আসসালামু আলাইকুম। অনেক দিন পরে জামাইয়ের পছন্দের খাবার রান্না করলাম। সেই সাথে আপনাদের সঙ্গে শেয়ার করব চিতই পিঠা বানানোর নোভেল রেসিপি। গ্যাসের চুলায় কিভাবে ফুলকো ফুলকো নরম নরম চিতই পিঠা বানানো যায় সেই রেসিপিটাই শেয়ার করব আপনাদের সাথে। চিতই পিঠার সঙ্গে খাওয়ার জন্য গরুর মাংস রান্না করে নিচ্ছি। প্রথমে তেল পেঁয়াজ একটু ভেজে নিব, আর আমি গরুর মাংসটা সরিষার তেল দিয়েই রান্না করব। বেশিরভাগ রান্নাটা আমি কিন্তু সরিষার তেল দিয়েই করি। কিছু কিছু জিনিস আছে সেগুলো সরিষার তেল দেই না। আমার ছেলে যেমন ডিম ভাজিতে সরিষার তেল খেতে পারে না। আস্ত শুকনা মরিচ ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম, সেই মরিচ বাটা তারপরে রসুন বাটা এগুলো দিয়ে আমি একটু মশলাটাকে কষিয়ে নিব। আদা বাটা দিয়ে দিচ্ছি। মাংস যদি বেশি পরিমাণে হয় তাহলে কিন্তু একবারে হাতে মেখেই রান্না করে নেওয়া যায়। আদা রসুন সব মশলাপাতি একসঙ্গে দিয়ে হাত দিয়ে মেখে বসিয়ে দিলেই হয়। যেহেতু আমি অল্প পরিমাণে রান্না করব, তাই ভাবলাম মশলাটাকে একটু কষিয়ে নিই। এখন জিরা বাটা দিয়ে আরও একটু তেল দিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে তারপরে গরুর মাংসগুলো দিয়ে তারপরে আরও ভালো করে বেশ কিছু সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নিব। আমাদের বাসায় মূলত মুরগিটাই বেশি খাওয়া হয়, গরুর মাংস খুব কম খাওয়া হয়। কারণ আমার ছেলে মেয়ে দুইজনই চিকেন খেতে পছন্দ করে। গরুর মাংস রান্না করলে আমরা দুইজন খাই, ওরা আবার খেতে চায় না। সেজন্যই একটু কম রান্না করা হয় গরুর মাংসটা। আলিফের বাবারও কিন্তু গরুর মাংসটা খাওয়া নিষেধ, তার সায়াটিকা বাতের সমস্যা আছে। তো সব মিলায়ে আমরা একটু গরুর মাংসটা কম খাই। তারপরে যখন মাঝে মাঝে খেতে ইচ্ছে করে তখন অল্প করে রান্না করি, যাতে করে তাড়াতাড়ি খাওয়া শেষ হয়ে যায়। এখন যে ব্লেন্ডারে মরিচ ব্লেন্ড করে রেখেছিলাম সেই ব্লেন্ডারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। তারপরে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব। এখন অন্য চুলায় আমি এই মাটির ছাঁচটা বসিয়ে নিয়েছি। এটা আমি বাড়ি থেকে কিনে নিয়ে এসেছিলাম, গ্রাম থেকে। তো এই ছাঁচটা দেখতেও কিউট। এর আগে অনেকবার এই ছাঁচে আমি পিঠা বানিয়েছি। বানাতে বানাতে এক পাশের যে চোখটা, এটা একটা চোখ ভেঙে গিয়েছে। তবে আমি এই 4টা চোখেই পিঠা বানাই। আর পিঠা বানানোর জন্য কিন্তু প্রথমে শুকনা চাউলের গুঁড়া আমি 1 চামচের মতো বেকিং সোডা দিয়ে তারপর ভিজিয়ে রেখেছিলাম হালকা গরম পানি দিয়ে বেশ কিছু সময়। তারপরে পিঠা বানানোর আগে এই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এই রেসিপিটা যদি আপনারা ফলো করেন, যে পিঠা বানানোর আগে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিলে অবশ্যই আপনার পিঠা ফুলবে। আপনি যাতে করেই বানান, আপনি যদি কড়াইতে করেও বানান তাহলেও এই পিঠাটা কিন্তু একদম ফুলে যাবে আর ভিতরে কোনো কাঁচা কাঁচা কোনো ভাব থাকবে না। তো এই নো ফেল রেসিপিটা আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এটা আমি ইউটিউব দেখে শিখেছিলাম। তারপর থেকে আমি সবসময় এভাবেই পিঠা বানাই। তো প্রথমবার পিঠা দিলে প্রথমবারের পিঠাগুলো একটু হবে না বলতে একটু জালিযুক্ত কম থাকবে, কিন্তু পরে যে পিঠাগুলো বানানো হবে সবগুলোই সুন্দর হবে। তো আমার প্রথমবারেরটাই মোটামুটি ভালোই হয়েছে, তবে পিছনে যে জালি জালি ভাবটা সেটা হয় নাই। তবে একটু লেট করে উঠানোর কারণে পিছনের দিকে একটু কালো কালো হয়ে গেছে। তো তারপরে ওই পিঠাগুলো ভিতরে কোনো কাঁচা নাই। এখন আবার একটু আমি মুছে নিব। আর বারবার যদি লেগে লেগে যায় তাহলে হালকা লবণ ছিটিয়ে দিতে হবে, দিয়ে মুছে ফেলতে হবে কাপড় দিয়ে, তাহলে আর লেগে লেগে যাবে না। ব্যাটারটা আমার কাছে মনে হয়েছিল একটু গাঢ় হয়ে গিয়েছে, পরে আরও একটু আমি পানি মিশিয়ে নিয়েছিলাম। এবার দেখা যাক পিঠাটা কেমন হয়। কারণ প্রথমবার তো যে কোনো কিছুই প্রথমবার করতে গেলে তখন একটু ছাঁচ গরম হওয়ার একটা ব্যাপার থাকে, গোলা কম বেশির একটা ব্যাপার থাকে। দেখেন এইবারের পিঠাগুলো কিন্তু অনেক ফুলে গিয়েছে, আমি কাছ থেকে পিঠাটা দেখালেই বুঝতে পারবেন। এই তো অনেক ফুলকো ফুলকো হয়েছে আর পিছনে জালিদার হয়েছে, আর পিছনে কিন্তু লেগেও যায় নাই। তো এভাবে আপনারা চাইলেই বাসায় বসে পিঠা বানাতে পারেন। চাইলে যে মাটির লোহার কড়াইগুলো আছে এগুলাতেও কিন্তু এভাবে পিঠা বানিয়ে সুন্দর মতো আপনারা খেতে পারেন। যদিও একটু কষ্টসাধ্য, তবে ভালো কিছু খেতে গেলে অবশ্যই একটু কষ্ট তো করতেই হবে। প্রত্যেকটা পিঠাই অনেক সুন্দর হয়েছে। তো তারপর গরু মাংস রান্নাটাও এদিকে রেডি হয়ে গিয়েছে। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। টাটা।